হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 20 জুলাই বুধবার, আর বুধবার সকালবেলা তাজা খবর, বিগ ব্রেকিং আপডেট ইতিমধ্যেই আপনাদের সামনে হাজির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেট্রোল এবং ডিজেলকে কেন্দ্র করে এবং সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই সভাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে একের পর এক বিশাল বড় বড় আপডেট। এই প্রত্যেকটি আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। সুতরাং আপনি যদি একজন ভারতীয় নাগরিক হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে সকলের মাঝে শেয়ার করে দেবেন। বলা হচ্ছে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক এসবিআই নির্দিষ্ট মেয়াদের স্থায়ী আমানতদের উপর সুদের হার বাড়িয়েছে। গত সপ্তাহ থেকে কার্যকর হয়েছে স্টেট ব্যাংকের নতুন ফিক্সড ডিপোজিট রেট। ব্যাংক জানিয়েছে 2 কোটি বা তার বেশি গ্রাহস্থ মেয়াদি আমানতদের উপর এই অতিরিক্ত সুদ পাওয়া যাবে। মূলত রিজার্ভ ব্যাংকের রেপো রেট 50 বেসিস বৃদ্ধি ফলেই এই সুদ পাওয়া যাচ্ছে। নতুন এসবিআই এফডি সুদের হার 15 জুলাই থেকে কার্যকর হয়েছে। ব্যাংক সাধারণ জনগণের জন্য 1 বছর থেকে 2 বছরের কম মেয়াদি আমানতকারীদের ক্ষেত্রে সুদের হার 4.75% থেকে 5.25% বাড়িয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য একই মেয়াদে ওই সুদের হার আরও 50 বেসিস পয়েন্টে বাড়িয়ে 5.75% করা হয়েছে। অন্যান্য মেয়াদের রেট আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে। তো ফ্রেন্ড, বুঝতেই পারলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার সকল গ্রাহকদের জন্য, যারা বিশেষত ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, সেই সকল ফিক্সড ডিপোজিট গ্রাহকদের জন্য সুদের হার নিয়ে বড়সড় সুখবর দিল। আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কোনো রকম ফিক্সড ডিপোজিট করা থাকে, তাহলে এবার থেকে আপনি অতিরিক্ত সুদ পাবেন। প্রায় 2 কোটি বা তার বেশি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অতিরিক্ত সুদ দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিক সকলের ক্ষেত্রেই এই ফিক্সড ডিপোজিটের সুদের হার 50 বেসিস পয়েন্টে বাড়ানো হয়েছে। তো ফ্রেন্ডস, আপনার কি কোনো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিট করা আছে? যদি করা দেখেন অবশ্যই আমাদেরকে ইয়েস অথবা নো লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে 8,000 টাকা বাড়বে বেতন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর জন্য অনুমোদন দিতে চলেছে। জানা গিয়েছে আগামী 3 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে হওয়ার কথা রয়েছে এই আলোচনা, আর সেই বৈঠকে এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনকি এর অনুমোদনও দেওয়া হতে পারে কেন্দ্রের তরফে। রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার যদি এই অনুমতি দেয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বড়সড় সুখবর। কারণ কেন্দ্রীয় সরকার এই বিষয়ে অনুমতি দিয়ে দিলেই 2022 সালের 1 সেপ্টেম্বর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আগে যেখানে ন্যূনতম বেতন ছিল 18,000 টাকা, এবার সেই ন্যূনতম বেতন হয়ে দাঁড়াবে 26,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 8,000 টাকা করে বেড়ে যাবে বেতন, যা বছরে 96,000 টাকা বেসিক বেতন বাড়তে চলেছে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আমি 3 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, যেখানে ন্যূনতম বেতন হয়ে দাঁড়াবে 26,000 টাকা। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কেউ যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে থাকেন এবং আপনি ন্যূনতম কত টাকা বেতনে চাকরি করছেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে 21শে জুলাই সভা বাতিলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে হু করে বাড়ছে করোনা সংক্রমণ, সেই আবহে আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সভা, যা বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সভা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। এহেন পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা বন্ধ করার পরামর্শ দিচ্ছে রাজ্যের চিকিৎসক মহলের একটা বড় অংশ। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলাও দায়ের করা হয়েছে। এখন দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। তো ফের বুঝতেই পারলেন আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে যে বিরাট জনসভা রয়েছে, সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কারণ দিনের পর দিন যেভাবে এই করোনা সংক্রমণ বেড়ে চলেছে, চতুর্থ ঢেউয়ের প্রভাব পড়েছে বাংলা জুড়ে। প্রতিদিন গড়ে প্রায় 3000-এরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে নোভেল করোনা ভাইরাসে। সেই করোনা ভাইরাসের সময় এই 21শে জুলাইয়ের সভা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, এমনকি হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছে। এই 21শে জুলাইয়ের সভা যদি এভাবে প্রকাশ্যে হয় তাহলে সংক্রমণ আরও হু করে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে চিকিৎসা মহলের একটা বড় অংশ। তাই এই রকম পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সভাগুলো বন্ধের পরামর্শ দিয়েছেন অধিকাংশ মানুষজন। এখন দেখা যাক মমতা গত দুবারের মতো এবারেও কি ভার্চুয়াল সভা হবে, নাকি সমস্ত বাধা উপক্রম না করেই এবারে জনসপক্ষে এই সভা হবে। তো ফ্রেন্ডস, আপনি একজন ভারতীয় তথা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে আপনি কি চান মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই 21শে জুলাই সভাটি প্রকাশ্যে হোক নাকি ভার্চুয়াল হোক? এ ব্যাপারে আপনার কি মতামত আছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে হাতে আর মাত্র কয়েকটা দিন, সময়ের মধ্যে আইটিআর দাখিল না করলে গুনতে হবে জরিমানা, দিতে হবে সুদও। আর মাত্র 10 দিন বাকি, তার মধ্যেই দাখিল করতে হবে আয়কর রিটার্নস। মূল্যায়ন বছর 2022-2023 অথবা আর্থিক বছর 21-22-এর জন্য আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ হলো আগামী 31শে জুলাই। আর শেষ তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে গুনতে হবে জরিমানা। শুধু তাই নয়, জরিমানার পরিমাণের উপর দিতে হবে সুদও। শেষ তারিখের এই সময়সীমা ব্যক্তিগত করদাতাদের জন্য, যাদের অ্যাকাউন্টের অডিট করার কোনো প্রয়োজন নেই। সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে দিতে হবে জরিমানা এবং দেরি করে রিটার্ন দাখিল করার জন্য আপনাকে সুদও দিতে হবে। তো ফ্রেন্ড, বুঝতেই পারলেন ইতিমধ্যে আয়করের তরফ থেকে সকল আয়কর রিটার্ন ব্যবহারকারীদের জন্য বেরিয়ে এসেছে বড়সড় আপডেট। যাদের প্রতি বছর আয়কর রিটার্ন জমা করতে হয় 2022-2023 এমনকি 2021 ও 2022-এর আয়কর রিটার্ন ফাইল জমা করতে এখনও বাকি আছে, তাদেরকে আগামী 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত আয়কর রিটার্ন দাখিল করতে হবে। না করলে আপনাকে গুনতে হবে জরিমানা। শুধু তাই নয়, যতদিন আপনি লেট করবেন সেই জরিমানার উপর আপনাকে অতিরিক্ত সুদও দিতে হবে। তাই আপনার যদি আয়কর রিটার্ন ফাইল করতে এখনো বাকি থেকে থাকে তাহলে আগামী 31শে জুলাইয়ের মধ্যে ওই আয়কর রিটার্ন ফাইল দাখিল করে দিন, না হলে আপনাকে অতিরিক্ত জরিমানা দিতে হবে। যাদের 5 লক্ষ টাকার বেশি আয় তাদের লেট পে হিসেবে 5000 টাকা এবং অন্যদের দিতে হবে 1000 টাকা করে। তাই আপনার অতিরিক্ত টাকা থেকে বাঁচাতে সময়ের মধ্যে অর্থাৎ আগামী 31শে জুলাইয়ের মধ্যে আপনার আয়কর রিটার্ন ফাইল জমা করে দিন। অপর আপডেটে বলা হচ্ছে মোদী সরকার নিল বিগ স্টেপ, অনেকটাই কমছে পেট্রোল এবং ডিজেলের দাম। কেন্দ্রের ক্ষমতায় থাকা মোদী সরকার দেশবাসীকে সস্তায় পেট্রোল এবং ডিজেল দেওয়ার জন্য নিতে চলেছে এক নতুন পদক্ষেপ। অভিযোগ উঠেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার সুফল ভোক্তাদের দিচ্ছেন দেশের তেল কোম্পানিগুলো। আর এমন অবস্থায় সরকার জ্বালানি পণ্যের দৈনিক মূল্য নির্ধারিত নীতি পর্যালোচনা করতে পারে বলে সূত্রের খবর। জানা গেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোল এবং ডিজেলের দাম কমলেও পেট্রো কোম্পানিগুলো দেশের তার দাম কমায়নি। আর সেই কারণেই অসন্তুষ্ট প্রকাশ করেছে মোদী সরকার। দেশীয় বাজারে তেলের দাম সাধ্যের মধ্যে রাখতেই এমনই সিদ্ধান্ত মোদী সরকারের। তেলের দামের লাগাম ছাড়া বৃদ্ধিতে অতৃষ্ট হয়ে উঠেছে সাধারণ মানুষ। সেই সাথে পাল্লা দিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। কাঁচামাল ও পণ্য পরিবহনে বাড়তি খরচের কারণেই বাড়ছিল বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম। পরবর্তীতে কেন্দ্র সরকার ও দেশের কিছু রাজ্য সরকার কর কমিয়ে দেওয়ার কারণে কিছুটা স্বস্তি রয়েছে সাধারণ মানুষের। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে পেট্রোল এবং ডিজেলকে কেন্দ্র করে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমতে চলেছে, যার ফলে এবারে সাধারণ মানুষের কাছে পেট্রোল এবং ডিজেলের মূল্য অনেকটাই স্বস্তি পাবে বলে জানা যাচ্ছে। তাই এই রকম পরিস্থিতিতে সূত্রের খবর থেকে জানা গেছে কেন্দ্র সরকার জ্বালানি পণ্যের দৈনিক মূল্য নির্ধারিত নীতি নিয়ে পর্যালোচনা করবে, যার ফলে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির উপর অনেকটাই কবজা করা যাবে বলে আশাবাদী। অপর আপডেটে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের নাম বদল, সংসদে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজ্যের নাম বদল চেয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার। সেই প্রস্তাবের কি হলো, এই নিয়ে সংসদে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সাজদা আহমেদ। তৃণমূল সাংসদের আরও প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের নাম বদলের যে প্রস্তাব করা হয়েছে তাই নিয়ে কি পদক্ষেপ করছে কেন্দ্র সরকার।
নাম বদলের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা, যদি সেরকম কোনো নিয়ম থাকে তাহলে সেটা কি? একই সঙ্গে গত 5 বছর কেন্দ্রের দেশের কোন কোন জায়গার নাম বদলের প্রস্তাব সাই দিয়েছে সেটিও তুলে ধরা হয়েছে। সাজদা আহমেদের এই প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেননি, বরং তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা করার প্রস্তাব কেন্দ্র পেয়েছে। তো ফ্রেন্ড বুঝতেই পারলেন, রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেশ কয়েক বছর আগে থেকেই কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিল রাজ্যের নাম বদল করার ক্ষেত্রে। রাজ্যের নাম ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল থাকায় এবং ডাব্লিউ দিয়ে স্টার্ট হওয়ায় অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা পেতে অনেক লেট হয়ে যায়। তাই যে কারণে গোটা পশ্চিমবঙ্গের নাম এবার থেকে বাংলায়, ইংলিশে এবং হিন্দিতে প্রতিটা ক্ষেত্রে বাংলা করতে চায় রাজ্য সরকার, যার ফলে সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো অনেকটাই আগে পাবে। সেই নিয়ে এবার কেন্দ্র সরকারকে প্রশ্ন করল তৃণমূল সাংসদ সাজদা আহমেদ। সেই প্রস্তাবের ব্যাপারে কেন্দ্র সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটি জানতে চাওয়া হলো ওই মিটিংয়ে। 2018 সালে বিধানসভায় এই বিল পাশ হয়ে গেলেও এই প্রস্তাব এখনো পড়ে রয়েছে, যেটি এখনো কার্যকর হয়নি বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন সাজদা আহমেদ। কেন্দ্র সরকার এই প্রস্তাবে সম্মতি দিলেই পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টি ভাষাতেই বাংলা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের নাম বদলে এই বাংলা করাকে আপনি একজন ভারতীয় হয়ে, আপনি একজন রাজ্যের বাসিন্দা হয়ে আপনি কতটা সমর্থন করেন? এ ব্যাপারে আপনার কি মন্তব্য আছে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যগুলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলো আপনার কাছে উপস্থাপন করা। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।